কথা ও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে ছোট গল্পটি শোনাব তার নাম কার্য কারণ। লিখেছেন আশাপূর্ণা দেবী। বিভ্রাট বাঁধিল জল লইয়া। মূল বিভ্রাট কলের জলে বা জলের কলে যেখানেই হোক, প্রতিক্রিয়াটা ঘটিয়াছে ঘরে ঘরে। ভাঙা পাইপ লইয়া কর্পোরেশন জল যোগাইতে হিমশিম খাইয়া যাইতেছে, আর সংসার প্রপীড়িতা বঙ্গ নারীরা জলের অভাবে হিমশিম খাইতে খাইতে মন ভাঙিয়া ফেলিতেছেন। ভাড়াটে আর বাড়িওয়ালায়, উপরতলা ও নিচের তলায়, যায়ে যায়ে আর ননদ ভাজে সামান্য জল জল করিয়া সৌহার্দ্য বন্ধন ভাঙিয়া যাইবার জোগাড়। কে কতক্ষণ স্নানের ঘরে থাকিল, কে কতটা চৌবাচ্চার জল অন্যায় অপচয় করিল, তাহার হিসাব শুনিতে শুনিতে অস্থির কাকচিল ভদ্রপাড়া ছাড়িয়া সুন্দরবনে চলিয়া গিয়াছে। মাত্র কয়দিনের জলকষ্টে বাড়ির মেয়েরাই রাস্তার টিপকল বিলাসিনীদের ভাষা দখল করিয়া ফেলিয়াছেন। এই তো আজ সকালে ছোট কাকিমার সঙ্গে সেজ জ্যাঠামশাইয়ের তুমুল কলহ লাগিয়া গেল। অবশ্য পরোক্ষে কিন্তু প্রত্যক্ষের চাইতে কম সারালো এবং কম জোরালো নয়। জ্যাঠামশাইয়ের মতে জল যখন ভগবানের চাইতেও দুষ্প্রাপ্য, তখন তখন চৌবাচ্চা ছাড়ার দরকার নেই। কিন্তু সূচি ব্যাধিগ্রস্তা কাকিমার পক্ষে সে আদেশ মৃত্যুতুল্য। এরা বাসি জলে নৈনেত্য করা আর তাহাকে ফাঁসি দেওয়া একই কথা। কাজেই ফাঁসির হুকুমের বিরুদ্ধে লড়ালড়ি চলিবে, এ আর বিচিত্র কি? আমি দার্শনিক। এসব তুচ্ছ কথায় কান দেওয়াকে নেহাত ছেলে মানুষই বলিয়া মনে হয়। সংসারে আর সকলকে নিতান্ত শিশু ব্যতীত আর কিছু ভাবিতে পারি না। এদের সকলের চাইতে যে বেশ কিছু ঊর্ধ্বলোকে আমার বাসা, সে কথা অস্বীকার করিয়া অনর্থক বিনয় প্রকাশে লাভ কি? কাজেই যে কলহের কলকলানিতে বিরক্ত চিত্তে দাদা অনাহারে অফিস চলিয়া গেলেন, তার তিক্ততা আমাকে স্পর্শও করিল না। এই তো মানুষ, এই তো সংসার। গোছের একটা বড়ুয়া মার্কা হাসি হাসিয়া পুবের জানালার সামনে ইজি চেয়ার টানিয়া দর্শন শাস্ত্র খুলিয়া বসিলাম। বাড়িতে লোক সংখ্যা এত বেশি যে গোলমালের সময় আমার উপস্থিতি অনুপস্থিতি বা নীরবতা সরবতা কাহারও মনে রেখাপাত করে না। আমি যে কিচ্ছু নয়, এইটাই সাধারণত সকলের মনোভাব। বই লইয়া বসিয়াছি, পাতা খুলি নাই। চোখের উপর হাত চাপা দিয়া পড়িয়া ভাবিতেছি। কি ভাবিতেছি কে জানে? বোধহয় ভাবিতেছি, ইজি চেয়ার না থাকিলে দার্শনিকদের কি গতি হইত। হঠাৎ একটি তীব্র স্বর কানে আসিল। আপনারা কি ভাবেন বাড়িওয়ালা হলেই যা খুশি করা যায়? দুরাগত বংশীধ্বনি নয়, আমারই কানের কাছে বজ্রধ্বনি। চোখের ঢাকা খুলিয়া দেখি একটি মেয়ে। অবশ্য মেয়ে ছাড়া বাড়ি বহিয়া কৈফিয়ত তলব করিতে আসার সৎসাহস আর কার থাকা সম্ভব? ছেলে তো নয়ই, ছেলের বাপেরই কি আছে? আমার দার্শনিক মনোবৃত্তিতে অনেক কিছুই ইহাই নিয়ম বলিয়া মানাইয়া লইলেও হঠাৎ যেন এটা একটা নিয়ম ছাড়া বা খাপ ছাড়া ব্যাপার মনে হইল। মেয়েটির চেহারা সম্বন্ধে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু লক্ষ্য করিলাম তার বিরাট খোলা চুলের রাশি। স্নানের পরে স্নিগ্ধ আর্দ্র কেশদাম নয়, স্নানের আগের রুক্ষ ধূসর চুলের পাহাড়। মেঘের মতো চুল বোধ করি একেই বলা চলে। কিন্তু এত কথা ভাবিতে এক মুহূর্তের বেশি সময় পাই নাই। পরক্ষণেই আরও একটি তীক্ষ্ণ প্রশ্ন, আপনারা কি চান আমরা উঠে যাই? এতক্ষণে বুঝিলাম তিনতলার ভাড়াটেদের মেয়ে। কতদিন ভাড়া আসিয়াছে, কোন দিন
নিচের তলায় নেমেছে কি না, ভাড়াটে ভদ্রলোকের মেয়ে কি নাতনি, ভাইঝি কি ভাগ্নি, কিছুই জানি না। তবে এইটুকু বুঝিলাম, পূর্বে কখনো দেখি নাই, দেখিলে মনে না রাখা হয়তো সম্ভব হইত না। মেঘবরণ চুলের সঙ্গে সামঞ্জস্য রাখা কুঁচবরণ কন্যা বারবার 3 বার নীতির অনুসরণে হতাশ ভঙ্গিতে কহিল, আপনি কি বোবা? সম্বিত ফিরিয়া পাইয়া ইজি চেয়ারের অলস ভঙ্গি ত্যাগ করিয়া সোজা হইয়া বসিলাম। বলিলাম, বোবা ছিলাম না। আমার ব্যবহারে বাক্য হরে গেছে কেমন? অসম্ভব নয়। কিন্তু সকাল থেকে 1 ফোঁটা জল না পেলে কি অবস্থা হয় জানেন? এইখানে বলা আবশ্যক, দোতলা 1 তলার করুণা ভিন্ন, 3 তলার ভাড়াটেদের জল পাওয়ার দ্বিতীয় পথ নাই। গম্ভীরভাবে একটা চেয়ার আগাইয়া দিয়া বলিলাম, বসুন। বসে গল্প করতে আসিনি আমি, সে তো পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু গুছিয়ে ঝগড়া করতে হলেও তো কিছুক্ষণ সময়ের দরকার। অনর্থক দাঁড়িয়ে কষ্ট পাবার। আপনার ধারণা আমি কোমর বেঁধে কোঁদল করতে এসেছি? তবে 2 চোখ বিস্ফারিত করিয়া শুধু এইটুকু বলিতে পারি, না, ঝগড়া করা আমার পেশা নয়। শুধু জানতে এসেছি, স্নান করতে পাওয়া যাবে না এই অবস্থায় কলেজে যেতে হবে। 3 দিন স্নান করতে পাইনি বলিয়া সেই কবিরা যাকে রুক্ষ আলুলায়িত কেশ বলেন, তাহারই একগোছা তুলিয়া ধরিয়া স্নানাভাবের নমুনা দেখাইল। গুছাইয়া ভালো ভালো কথা কওয়ার অভ্যাস আমার নাই, বরাবরই কাঠখোট্টা। তবু উত্তরে যে কথাটি বলিলাম নিজের কানেই মন্দ লাগিল না। ও পক্ষ আবার তীক্ষ্ণ ও তীব্র হইয়া উঠিলেন। আমাকে কিসে ভালো দেখায় সে পরামর্শ নিতে আসিনি আপনার কাছে। জলের বিহিত কিছু করবেন কি? উঠে যেতে বাধ্য করবেন আমাদের? আমি কোনো কিছু করবারই মালিক নই। আপনি ভুল লোকের কাছে এসেছেন। বাড়ির ভেতর যান, দেখুন যদি কিছু করে উঠতে পারেন। তবে বাড়িতেই তো এই নিয়ে মারামারি। বলিতে গিয়া থামিলাম, কারণ পরচর্চা আমার স্বভাব বিরুদ্ধ। মাথা নাড়ার সঙ্গে মেঘের ওপর ঢেউ খেলিয়া গেল। 50 জনের কাছে এত্তালা দিয়ে আর্জি পেশ করা আমার কর্ম নয়। এই আজকেও এই অবস্থায় রইলাম, কাল যদি রীতিমতো ব্যবস্থা না দেখি। কথার শেষটা বোধ করি ভাবা ছিল না, তাই থামিতে দেখিয়া আমি অসমাপ্ত কথাটার পূরণ করিয়া দিলাম। লাঠালাঠি করবেন কেমন? দরকার হলে তাও করতে বাধ্য হব বলিয়া চুলের ঢাল এবং ছাপা শাড়ির আঁচল ঝলকাইয়া সবেগে প্রস্থান। ঘটনাটার জন্য প্রস্তুত ছিলাম না। আমার দ্বারা বিহিত করা সম্ভব নয় এবং চেষ্টা করিবার চেষ্টা মাত্র করিব না তাও জানি। তবু ঠিক সেই মুহূর্তে দর্শন শাস্ত্রে মন বসিল না। কিন্তু এত দেশ থাকিতে আমার সঙ্গে ঝগড়া করিতে আসার হেতু কি? উপযুক্ত লোকের তো অভাব নাই বাড়িতে। বড় বৌদির বা ছোট কাকিমার সঙ্গে লাগিয়া গেলেই তো। শেষ পর্যন্ত যে তথ্য আবিষ্কার করিলাম বা যে সিদ্ধান্তে উপনীত হইলাম এখন বলিতে চাহি না। পরদিন পূবের জানালার সামনে ইজি চেয়ার পাতিয়া বসিয়াছি, হাতে বই আছে, কিন্তু বইতে চোখ নাই। ভাবিতেছি লাঠালাঠির আবশ্যক হইয়াছে কি না। এমনও হইতে পারে আরও একদিনের স্নানাভাবে চুল এবং মেজাজ 2 আরও বেশি রুক্ষ হইয়া উঠিয়াছে। কাজেই কলহ প্রবৃত্তি আরও প্রবল হওয়া অসম্ভব নয়। আমি নির্বিরোধী মানুষ। যেখানে 1 কথার উপর 2 কথা হয় সেখানে 1 সেকেন্ডের ওপর 2 সেকেন্ড দাঁড়াই না। আমার হঠাৎ লাঠালাঠির ভয় ঘুচিয়া গেল কেন? বরং কোন ধরনের কথার কী ধরনের উত্তর দিয়া ব্যাপারটা ঘোরালো করা যায় তাই চিন্তা করিতেছি। 9টা, 10টা, 10:30 বাজিয়া গেল। কলের জল নিশ্চয়ই ছুটি লইয়াছে। অতএব
আজ আর আশা নাই। দর্শনশাস্ত্রে মন বসিল না। ভাবিলাম ফুটপাতে পায়চারি করা স্বাস্থ্যের পক্ষে অনুকূল। 10:45 এলো চুল ওদিকে সিঁড়ি দিয়া শটান নামিয়া আসিলেন। প্রায় পথ হইতেই 3 তলার আলাদা সিঁড়ি। আজ অবশ্য এলো চুল এলো নয়, প্রকাণ্ড একটি মসৃণ কবরী। কেন জানি না, বোধ করি হাড় জ্বালাইতেই বলিয়া উঠিলাম, এই যে স্নান করতে পেরেছেন দেখছি। হাতের খাতা দুইখানি বাগাইয়া ধরিয়া পেন্সিলের তলায় একটি তীক্ষ্ণ দংশনের সঙ্গে জ্বলন্ত প্রশ্ন, লজ্জা করে না? কই, করছে না তো, আর কেনই বা করবে? গঙ্গা স্নান করে এসেছি আজ, জানেন? জানতাম না, জেনে সুখী হলাম। মেজাজ, মাথা এবং হিন্দুয়ানি সব দিক বজায় থাকলো। ক্রুদ্ধ কটাক্ষের সঙ্গে গট গট করিয়া প্রস্থান। কয়েকদিন কাটিয়াছে। কলের জল বা জলের কল আবার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইয়াছে। চৌবাচ্চায় জলের অভাব নাই। যায়ে যায়ে ননদ ভাজে, শাশুড়ি বউয়ে ব্যবহারের সমতা ফিরিয়াছে। কাকেরা সুন্দরবন হইতে ফিরিবার উদ্যোগ করিতেছে। কাজেই আশা করা যায় সেই কেশের রাশি বাসি থাকিতেছে না। কিন্তু আরও 2-4 দিন কর্পোরেশনের অক্ষমতা প্রমাণ হইলে ক্ষতি কী ছিল? নূতন আর কি সুযোগ মিলিতে পারে? পূবের জানালার সামনে বসিয়া বসিয়া হয়রান হইয়া পড়িয়াছি। এক আছে ফুটপাত, কিন্তু ঠিক 10:45 বৃষ্টি আসিলে। গত 3 দিন একই সময়ে বৃষ্টি আসিতেছে। দার্শনিকের শেষ আশ্রয় ইজি চেয়ারে পড়িয়া থাকা ভিন্ন সারা সকালটা কি করিতে পারি? বেলা 1টার আগে ক্লাস নাই যে। আজ বৃষ্টি নাই, রোদও নাই, বাতাস আছে প্রচুর এবং আলোরও অপ্রাচুর্য নাই। এরকম একটি দিন দৈব ঘটনার মতো। এমন সুন্দর সকালটা ঠিক কী করা উচিত নির্ণয় করিতে পারিতেছি না। অথচ মনের মধ্যে কি যেন একটা অব্যক্ত বাসনা গুনগুন করিয়া ফিরিতেছে। এমনি চমৎকার একটি মাহেন্দ্রক্ষণে হঠাৎ মা আসিয়া আমার দুর্ভেদ্য দুর্গে হানা দিলেন। বোধ করি কথাগুলি ভাঁজিয়া আসিয়াছিলেন। প্রথম হইতেই তিরস্কারের সুর, হ্যাঁ রে, তোর তো সারা সকাল সময় থাকে, একদিন বাজারটা করে দিতে পারিস না? এরকম আকস্মিক আক্রমণের জন্য অবশ্য প্রস্তুত ছিলাম না, কিন্তু দীর্ঘদিনের সাধনায় অপ্রস্তুত হওয়াটা ছাড়িয়াছি। অত্যন্ত অভ্যস্ত অবহেলার ভঙ্গিতেই উত্তর দিই, না পারবার কি আছে, বাজার করাটা কি এমন শক্ত কাজ? তবে করিস না যে? দরকার মনে করি না, ওরকম বাজে কাজ করবার লোকের অভাব নেই বাড়িতে। মা বিস্ময় প্রকাশে চরম নিদর্শন স্বরূপ গালে হাত দিয়া কহিলেন, বাজার করাটা বাজে কাজ হলো? তাহলে আসল কাজটা কি, তোর এই ইজি চেয়ারে পড়ে থাকা? মাকে অনেক দিন রাগানো হয় নাই। হঠাৎ উঠিয়া পড়িলাম, মার 2 কাঁধ ধরিয়া ইজি চেয়ারে বসাইয়া দিয়া বলিলাম, চুপ করে বসে বসে আত্মচিন্তা করো দিকিন, দেখবে এর চেয়ে দরকারি কাজ আর নেই। বলা বাহুল্য, মা 1 মিনিটও বসিলেন না। ছেলে মানুষের মতো তিরবির করিয়া উঠিয়া পড়িয়া সক্ষোভে কহিলেন, পোড়া কপাল, আমি নইলে আর আত্মচিন্তা করবে কে? বলে মাথার ঘায়ে কুকুর পাগল। কিন্তু তুই বাবা ধন্যি ছেলে, এই বাড়ি শুদ্ধ লোক সকালবেলা কাজের জ্বালায় চোখে কানে দেখতে পাচ্ছে না, আর তুই অম্লান বদনে বসে আছিস। গম্ভীরভাবে কহিলাম, ছেলেদের ম্লান মুখ দেখলেই মায়েদের বুক ফাটে বলে জানি। আমার ভাগ্যে সবই উল্টো। যাক, কিন্তু বাড়ি শুদ্ধ লোকই যখন চোখে কানে দেখতে পাচ্ছে না, তখন একজনেরও চোখ কান খোলা থাকা দরকার নয় কি? তোমার সঙ্গে কে কথায় পারবে বাছা? আচ্ছা, যাই বলিস, এই যে সংসারে কুটোটুকু ভেঙে উপকার করিস না, তোর লজ্জা করে না?
নেতিসূচক মাথা নাড়িলাম। আশ্চর্যি, বড় বৌমা বলে মিথ্যে নয়। বিদ্যে বুদ্ধি হলে কি হবে, আক্কেল চরিত কিচ্ছু হলো না। হাসিয়া বলিলাম, তাই বলো, বড় বৌমার জবানি এসব, নইলে মা হঠাৎ এলেন আমার ভেতর আক্কেল খুঁজতে। কেন, তুই কি চিরদিন খোকা থাকবি? এই যে তোর দাদার 1 ঘন্টা আগে আপিস হয়েছে, তোর জ্যাঠামশাইয়ের বাত চেগেছে, ছোট কাকার দাঁতের গোড়ায় ব্যথা, গোপলার জ্বর। কে করে বাজার? অগত্যা আমাকেই করতে হয়। তোমাদের সংসার রঙ্গমঞ্চে যে এই রকম বিয়োগান্ত নাটকের অভিনয় হচ্ছে তা তো জানতাম না। তোর সব কথাতেই রঙ্গ। যাবি তো বড় বৌমার কাছে, শুনে যা ভালো করে কি কি আনতে হবে। ওসব দেখাশুনির মধ্যে আমি নেই, শোনাশুনির মধ্যে নেই। বাজারে যা ভালো ভালো দেখব সব নিয়ে আসব বলিয়া বাজারের থলি সংগ্রহে প্রবৃত্ত হইলাম। কোথায় আছে কোথায় গেল শব্দ আমার দুচক্ষের বিষ। বাড়ির মধ্যে যা আছে তা আছেই। ওই জন্যই তো তোকে কিছু বলি না। যা হয় তা হয় আনলে বড় বৌমা রেগে সংসার মাথায় করবে। সংসারটা তো তিনি মাথায় করেই রেখেছেন, এ আর নতুন কথা কি বলিয়া চটি জোড়াটা পায়ে গলাইতে গলাইতে পথে বাহির হইলাম। বলা বাহুল্য, এটি বড় বৌদির নিজস্ব মত। যাক, কি করি বা কিছু করি এই মনোভাবটাই তো ছিল না। না হয় এই সুন্দর সকালটাকে হত্যা করার ভারই নিলাম। বাছিয়া বাছিয়া দরদস্তুর করিয়া ওজন দেখিয়া শাক মাছ কেনা কি সময়কে হত্যা করা নয়? বাজার করা মানে আহার্য বস্তুর সন্ধানে ছুটাছুটি করিয়া বেড়ানো আমার ধাতে সয় না। তেলের অভাবে রান্না চড়িতেছে না, অথবা কয়লার অভাবে উনুনে আগুন পড়িতেছে না, এহেন মর্মান্তিক ব্যাপার লইয়া আমার কানের কাছে ঢাক পিটাইলেও ইজি চেয়ার ছাড়িয়া উঠিবার কল্পনাও করি না। জানি একবেলা অন্নাভাবে মানুষ মরে না। তাছাড়া নিশ্চিত জানি আমি না করিলেও কাজটা ঠিকই হইয়া যাইবে, আরও ভালোভাবেই হইবে। তবে কেন আর ঝুটমুট নিজের শক্তির অপচয় করি? বৌদি অবশ্য বলেন, পাতের গোড়ায় বাড়া ভাত পেলে সকলেই অমন সিদ্ধ পুরুষ বনিয়া থাকিতে পারে। তা বৌদি কাকে কি না বলেন। কিন্তু পথে নামিয়াই যে প্রিন্টেড শাড়ি ও পেল্লায় খোঁপার দর্শন পাইব, এ কথা কি দর্শনশাস্ত্রে লেখা ছিল? বাজারের থলি হাতে পথে দাঁড়াইয়া গল্প করিবার মতো অভদ্র ইচ্ছা আমার না থাকিলেও প্রিন্টেড শাড়ি নাছোড়বান্দা। বাজার যাচ্ছেন বুঝি? ফিরিয়া দাঁড়ানো ভিন্ন উপায় কি? গম্ভীরভাবে প্রতিপ্রশ্ন করিলাম। দেখে কি মনে হচ্ছে নেমন্তন্ন যাচ্ছি? দেখে তো মনে হচ্ছে ফ্রন্টে যাচ্ছেন। মনীষীকে মনীষী বলে গ্রাহ্যই নেই। মনুষ্য কিনা সেটা বিবেচনা করা দরকার। তার মানে বলতে চান কি নিজেকে ছাড়া সকলকেই অমানুষ মনে করেন বুঝি? ঠিক তাই বা বলি কি করে? তবে থাক, হয়েছে। দয়া করে মানুষ মনে না করলেও কিছু এসে যাবে না। সরুন, কলেজের বেলা হয়ে যাচ্ছে আমার। যান, প্রাণ ভরে কুমড়ো কাঁচকলা কিনুন গে। একবার ভাবিলাম বলি, ভদ্রে কলেজের অহংকারে মটমট করিবার হেতু কি? কলেজে তো আমিও নিত্যই যাই, তবে পড়িতে নয়, পড়াইতে। কিন্তু ছি, আমি যা তা তো আছি। অপরে আমাকে বাজারে থলিবাহক মাত্র ভাবিলে ক্ষতিটা কি? ইস, গটগট করে চলেই যাচ্ছেন। আসল কথাটা বলা হলো না। আমরা উঠে যাচ্ছি, বুঝলেন? টালিগঞ্জে বাড়ি দেখা হয়েছে আমাদের। ও, এই আসল কথা? কিন্তু এতে বেশি বিচলিত হবার কি আছে? বাড়ি তো আজকাল পড়তে পায় না, খালি হতে যা দেরি। উফ, অহংকারে একেবারে মুখ ঘুরাইয়া সবেগে প্রস্থান। অহংকারের কথা অস্বীকার করি না, তবে মনে হইল আর একটু পরে চটাইলে মন্দ হইত না।
ইতিমধ্যে সংসারে কি ঘটিয়াছে, কি ঘটিতেছে না ঘটিতেছে ভগবান জানেন। মাঝে মাঝে ছোটো কাকিমার সানুনাসিক আক্ষেপ অথবা বড় বৌদির তর্জন গর্জন কানে আসে। সেজ জ্যাঠামশাই মাঝে মাঝে আমার এলাকায় আসিয়া সংসার ব্যবস্থার বিরুদ্ধে নানা প্রতিবাদ করিতে থাকেন, আমার মতামত জিজ্ঞাসা করেন এবং অবশেষে হতাশ চিত্তে আমাকে বলা ও দেওয়ালকে বলায় যে কোনো প্রভেদ নাই এই খবরটি জানাইয়া চলিয়া যান। মোটের মাথায় সংসার চক্র একই পথে চলিতেছে, ভিতরে ভিতরে কোনো চক্রান্ত হওয়া সম্ভব এই কথা স্বপ্নেও ভাবি নাই। খাইতে বসিয়াছি দাদা এবং আমি। মা পাখা হাতে বাতাসের ছুতায় কাছে বসিয়া এটা সেটা কথার পর হঠাৎ বলিয়া উঠিলেন, 3 তলার গিন্নির শখ দেখেছিস? দেখি নাই অবশ্য, দাদাও না আমিও না, কিন্তু কৌতূহল প্রকাশ দার্শনিকের ধর্ম নয়, তাই নীরবে আহার করিয়া যাই। শুনিলাম দাদা বলিতেছেন, কেন, কি হলো হঠাৎ? ছিটের শাড়ি না পাউডার? দূর খ্যাপা ছেলে, সে শখ নয়, শখ হচ্ছে ওর ওই ধিঙ্গি নাতনিটিকে আমার বউ করতে হবে। দাদা চকিত হইয়া বলিলেন, কেন, তোমার বউকে কি হয়েছে? কি শুনিতে কি শুনিস? বিয়ের যোগ্যী ছেলে আমার আর নেই নাকি? খোকার বউ করতে চান। খোকা। দাদা আশ্বস্তির নিঃশ্বাস ফেললেন। সন্ন্যাসী ঠাকুরকে জামাই করার শখ হলো হঠাৎ? শখ আবার হবে কেন? ছেলে কি আমার ফেলনা? কিন্তু আমি বাপু ও মেয়েকে বউ করছি না। যেমন বাচাল তেমনি ধিঙ্গি তেমনি দজ্জাল। মাছের মুড়াটাকে অনেক কসরত কায়দা করিয়া দাদা ভাবিয়া চিন্তিয়া বেশ খানিকক্ষণ পরে বলেন, কিন্তু মেয়েটা দেখতে মন্দ নয়, বেশ ফর্সাও আছে মনে হচ্ছে। হ্যাঁ, ফর্সা খুব, তবে ওই যা বললাম। মায়ের বেশ যেন অনমনীয় মনোভাব। আমাকে কেউ প্রশ্ন করিল না, আমিও কাহাকেও কিছু প্রশ্ন করিলাম না। কিন্তু মা যে আমার বুদ্ধির ওপরও টেক্কা মারিবেন তা কে জানিত? জানিলাম পরে। কলেজের জন্য প্রস্তুত হইতেছি, হঠাৎ আসিয়া বিনা গৌরচন্দ্রিকায় বলিলেন, দেখ খোকা, ওরা কিছুতেই ছাড়ছে না, আমি বাপু মত দিয়েছি। বলিলাম, রোসমা, যুদ্ধের আবহাওয়ায় তুমিও মিলিটারি হয়ে উঠো না। প্রথমত কথা হচ্ছে ওরা কারা, দ্বিতীয় কথা কি ছাড়ছে না, তৃতীয় কিসের মত, তারপরে বাকিটা বোঝা যাবে। আহা, খোকা তো খোকা, মরে যাই। পিছনে বড় বৌদিদি ছিলেন জানিতাম না, তার নিজস্ব ভঙ্গিতে বলিয়া উঠিলেন, বোঝো না কিছু, ন্যাকা। ওরা হচ্ছে 3 তলার ভাড়াটেরা, ছাড়ছে না তোমায় জামাই করবার ইচ্ছে, আর মা মত দিয়েছেন বিয়ের। হলো? বাকিটা বুঝেছ? না, কারণ ইচ্ছেটা ওদের একচেটে সম্পত্তি নয়, অপরপক্ষেরও ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। তা তোর তো বাপু অনিচ্ছে নেই, মা মনোভাব ব্যক্ত করলেন। কি করে বুঝলে? এই তো সেদিন বললাম তোদের 2 ভাইয়ের সামনে, কই কিছু আপত্তি করলি না তো? আমার মতামত চেয়েছিলে? তা চাইনি বটে, তবে খামোখা ওপর পড়া হয়ে আপত্তি করতে যাবার মানে হয় কিছু? করবই বা কেন? মা ভেবেছিলেন মৌনং সম্মতি লক্ষণম। বললাম, থাক বৌদি, তোমার বাংলাতেই রক্ষে নেই, দেব ভাষা নিয়ে টানাটানি আর নাইবা করলে। কিন্তু মা, আমার যেন মনে হচ্ছে আপত্তিটা তোমার দিক থেকে বেশ জোরালো ছিল। তা সে যখন ছিল, এখন ওরা খুব দরাদরি করছে। তাছাড়া মেয়ে দেখতে খাসা, একটু বেহায়া, তার আর একটু বাচাল, আমি যোগ করি। আজকালকার মেয়েরা সবই ওই, কি করব? তাছাড়া সাংঘাতিক দজ্জাল। ও সব শ্বশুরঘর করতে এলে ভালো হয়ে যাবে। যেমন হয়েছে বলিয়া বড় বৌদির প্রতি একটি নিরীহ কটাক্ষ নিক্ষেপ করিলাম। বৌদির রাগ করিয়া প্রস্থান। মা বলিলেন, তাহলে ওই কথা থাকলো, ওদের বলছি
তোর মত আছে। বললাম, খেপেছ তুমি? বিয়ে করব কি বলো? শরত লক্ষ্মী মেয়ে, আমার কলেজের বেলা হয়ে গেল। বলিয়া স্তম্ভিত ইতি কর্তব্য জ্ঞান রহিত মাকে দাঁড় করাইয়া রাখিয়া বাহির হইয়া পড়িলাম। বিবাহ এবং আমি দুটো সম্পূর্ণ আলাদা জিনিসকে কোনো দিনও একত্রে ভাবিতেই চেষ্টা করি নাই। কাজেই মার কথাটা ছেলে মানুষই বলিয়া উড়াইয়া দেওয়া ছাড়া কিছু মাথায় আসিল না। অথচ ক্রমশই ভাবিয়া দেখিতেছি মেয়েটাকে জব্দ করা দরকার, রীতিমতো দরকার। তিনতলার ছাদ হইতে পথচারী ভদ্রলোকের মাথায় গ্লাসে জল ঢালিয়া দেওয়ার মতো ব্যাপার শুনিয়াছেন কখনো? পাট ভাঙা ধুতি পাঞ্জাবির অদৃষ্টে প্রায়শই এরূপ ঘটিতে থাকিলে দার্শনিক মহাপুরুষেরও ধৈর্যচ্যুতি হওয়া অসম্ভব নয়। কেবলমাত্র বড়ুয়া মার্কা হাসি হাসিয়া অগ্রাহ্য করিয়া যাওয়া চলে না। শুধুই কি জল, কাগজের টুকরো নয়, সাদা কাগজ নয়, লেখা কাগজই। ও ভারী অহংকার, কিছুতেই দৃক্পাত নেই। মাকে আসিয়া বলিলাম, মা, সত্যিই যদি গ্যারান্টি দিতে পারো দজ্জাল মেয়ে শায়েস্তা করতে পারবে, তবে আমার। মা মুচকি হাসিয়া বলিলেন, তোর আপত্তির ভয়ে হাত পা গুটিয়ে বসেছিলাম কি না? অর্ধেক বাজার হয়ে গেছে বিয়ের। আরও কয়েকদিন পরে, দিনে নয় রাত্রে, দরজা জানলার ছিটকিনিগুলো ভালোভাবে আটকাইয়া আসিয়া বিছানায় বসিলাম। বিছানার অপরাংশ জুড়িয়া সেই ফাজিল কেষ্ট মেয়েটা। বলিলাম, তোমায় কেন বিয়ে করেছি জানো? জব্দ করতে। ঘোমটার ভিতর হইতে তীব্র প্রতিবাদ। বিয়ে তুমি আমায় করনি, আমিই তোমায় করেছি। কেন করেছি জানো? বাজি জিততে। বাজি? হ্যাঁ, তোমার ভাইজি ইলু বেট ফেলেছিল। কাকা কখনো বিয়ে করবে না, কাকার পছন্দসই মেয়েই নেই পৃথিবীতে। আমিও বেট ফেললাম, ইচ্ছে করলে আমিই বিয়ে করতে পারি অনায়াসে। দেখলে তো পারলাম কি না? সে তো আমি নেহাত জীবে দয়া হিসাবে করলাম, তাই দেখলাম আমাকে বিয়ে করার জন্যে হেদিয়ে মরছিলে। তার মানে? মানে স্পষ্ট, নইলে এত দেশ থাকতে বা দেশে এত লোক থাকতে কলের জল নিয়ে কোদল করতে আসার লোক পেলে না। আর শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।